Radio Kolkata, your daily dose of happiness. আপনারা শুনছেন বিজয়পুর জ্যোতিষায়ন কলেজের একমাত্র ইন্টারনেট রেডিও স্টেশন রেডিও কলকাতা। এখন রেডিও কলকাতায় থাকছে কৃষি বিষয়ক অনুষ্ঠান চাষবাস। আজকে চাষবাস অনুষ্ঠানে আপনারা শুনবেন ভারতবর্ষের দুগ্ধ ও দুগ্ধজাত পণ্যের অর্থনীতি এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্বন্ধে। এ বিষয়ে বলবেন ডক্টর রেশমা সিনহা রায়, সহ অধ্যাপিকা, দুগ্ধ বিজনেস ম্যানেজমেন্ট বিভাগ, দুগ্ধ প্রযুক্তি অনুষদ, পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়। শুনবেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এ বিষয়ের উপর গান। অনুষ্ঠানটি সাক্ষাৎকার গ্রহণে আছেন পবিত্র কুমার মণ্ডল, সম্পাদনায় সুদক্ষিণা ঘোষাল, অলঙ্করণ ও সঞ্চালনায় বেবি সর্দার, সম্প্রচার সহায়তায় রাজু সর্দার। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রাজেশ্বর সাহা। আমি বেবি সর্দার আপনাদের সাথে রয়েছি রেডিও কলকাতায়। শুনতে থাকুন আজকের অনুষ্ঠান। গ্রাম বাংলার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আজ আমাদের অনুষ্ঠানে শুনবেন একটি গুরুত্বপূর্ণ বিষয়। আজকের আমাদের অনুষ্ঠানের বিষয় ভারতবর্ষের দুগ্ধ ও দুগ্ধজাত পণ্যের অর্থনীতি এবং ভবিষ্যৎ সম্ভাবনা। আর এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে রয়েছেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ডক্টর রেশমা সিনহা রায়। নমস্কার ম্যাডাম, আপনি কি শুনতে পাচ্ছেন? নমস্কার, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমাদের বিষয় ভারতবর্ষের দুগ্ধ ও দুগ্ধজাত পণ্যের অর্থনীতি এবং ভবিষ্যৎ সম্ভাবনা। তো এ বিষয় নিয়ে কথা বলতে শুরু করলে প্রথমে একটু আলোচনা করে নেওয়া যেতে পারে যে এই মুহূর্তে ঠিক কতখানি গুরুত্ব রয়েছে ভারতীয় অর্থনীতিতে দুগ্ধ এবং এই যে দুগ্ধজাত যে পণ্য, এটা নিয়ে যদি একটু প্রথমে শুরু করেন। আচ্ছা, মানে আমরা সবাই তো জানি যে ভারতবর্ষ একটি কৃষি নির্ভর দেশ এবং যে দেশের যে সমগ্র উৎপাদন হয়, যেটাকে আমরা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বলি, তার শতকরা 15% আসে কৃষি এবং এই যে আনুষঙ্গিক যে ক্ষেত্রগুলো সেই ক্ষেত্র থেকে। এই আনুষঙ্গিক বা সহযোগী ক্ষেত্র, এর মধ্যে 3টে সেক্টর ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তার মধ্যে প্রথম ক্ষেত্র হচ্ছে প্রাণী পালন, দ্বিতীয় হচ্ছে মৎস্য পালন এবং তৃতীয় হচ্ছে হর্টিকালচার। তো এই গত 2 দশক ধরে ভারতবর্ষ বিশ্বের প্রথম স্থান অধিকার করে দুগ্ধ উৎপাদনে, এবং 2023ও কোনো রকম কোনো ব্যতিক্রম নয়। 2023এও ভারতবর্ষ এখন অবধি 232 মিলিয়ন টন দুধ তৈরি করেছে। শুধু তাই নয়, গোটা বিশ্বে যে দুধ উৎপাদন হয় তার মোটামুটি 24 থেকে 25% শুধুমাত্র ভারতবর্ষ কন্ট্রিবিউট করে। কাজেই এই ক্ষেত্রটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র, এবং দুগ্ধ জাতীয় পদার্থ যেগুলোর বাজারে আর কি ভীষণ চাহিদা রয়েছে, সেগুলো মূলত দুধের তো চাহিদা রয়েছেই, পাশাপাশি দই, মাখন, ঘি, লস্যি, বিভিন্ন রকম মিষ্টি, মানে যেগুলো চিরাচরিত প্রোডাক্ট, সেই প্রোডাক্টগুলোর বাজারে চাহিদা রয়েছে। শুধু তো তাই নয়, চিরাচরিত প্রোডাক্টের পাশাপাশি আছে নতুন যে প্রোডাক্টগুলো বাজারে আসছে, যেমন আইসক্রিম, হোয়ে পাউডার। এই পদার্থগুলোরও, এই পণ্যগুলোরও বাজারে ভীষণভাবে চাহিদা রয়েছে। এবং দেখা যায় আমাদের যে এই যে কৃষি অর্থনীতি, এই কৃষি অর্থনীতির একটা বিশাল অংশ আসে হচ্ছে দুগ্ধ এবং দুগ্ধ জাতীয় পদার্থ থেকে। কাজেই এই ক্ষেত্রটার গুরুত্ব অপরিসীম। এই ক্ষেত্রটার সম্ভাবনাও আছে, চ্যালেঞ্জও আছে। চ্যালেঞ্জ কি? চ্যালেঞ্জ হচ্ছে সম্ভাবনা, অপরিসীম সম্ভাবনা।
আবার চ্যালেঞ্জ কি, যেমন স্বাধীনতার পর থেকে আমাদের প্রথম এবং প্রধান সমস্যা হচ্ছে আমরা ক্লিন মিল্ক বা পরিশুদ্ধ দুগ্ধ তৈরি করতে পারি না। সেক্ষেত্রে অনেক রকম মানে প্ল্যানে অনেক কিছু বলা হয়েছে, যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো, তাতে অনেক কিছু বলা হয়েছে। আমরা খানিকটা সফল করতে পেরেছি, খানিকটা সফল করতে পারিনি, কিন্তু সফল করাটা দরকার। যদি না করতে পারি কি হয়, মানে একটা আন্তর্জাতিক একটা স্ট্যান্ডার্ড থাকে। আমরা যখন আমাদের দুগ্ধ জাতীয় পণ্য বিদেশের বাজারে বিক্রি করতে যাই, বেশিরভাগ সময় উন্নত দেশগুলো নেয় না। পাশাপাশি যেগুলো আর কি খুব ভালো প্রোডাক্ট, যেগুলো গুণগত মান ভীষণ ভালো, সেগুলো আমরা আমাদের এই যে সমস্ত দুগ্ধ জাতীয় মানে আমরা যে দুধটা আমরা পাই সেখান থেকে তৈরি করতে পারি না। এগুলো সমস্যা। কাজেই অর্থনীতিতে দুগ্ধ জাতীয় গুরুত্ব মানে পদার্থের গুরুত্ব তো অপরিসীম। ঠিক। তো এই যে লাভটা যদি আমরা বাড়াতে চাই, তাহলে তো একটা সমবায়ের মধ্য দিয়ে কাজটা করলে সুবিধা হবে। তো চাষিরা যদি সরাসরি এই দুগ্ধ সংগ্রহ করে এবং সেটাকে বাজারে বা সমবায়ে বিক্রি করেন, তাহলে কি বেশি লাভ করবে, নাকি অন্য কোনো ভাবে তারা সহায়তা পেতে পারে এই সমবায় থেকে? মানে এই ক্ষেত্রে না একটা দুটো কথা বলি। প্রথম কথা হচ্ছে যে ভারতের দুগ্ধ উৎপাদনের যে পদ্ধতি, সেটা হচ্ছে বিশ্বের সমস্ত দেশের থেকে আলাদা। মানে উন্নত দেশ, অনুন্নত দেশ যেখানেই আপনি দেখবেন, সেখানে আমাদের মধ্যে এরকম সমবায় নেই। সমবায় ব্যাপারটা কি, সমবায় হচ্ছে যে অনেকজন লোক মিলে তারা দুগ্ধ কালেকশন করছেন, তারা একটা সমবায় দিচ্ছেন, এটা হচ্ছে সমবায়। যেটা নিয়ে মানে যেটা হচ্ছে আমাদের দেশের ইউনিক একটা ফিচার। যদি চাষি দুধ মানে নিজে বাজারে দুধ বিক্রি করতে যান বা সমবায়ে দিতে যান, দুটো ক্ষেত্রেই তাকে কিছু হিসেব করতে হবে, যেটাকে আমরা বলি কস্ট বেনিফিট অ্যানালিসিস। ব্যাপারটা কি না, প্রথমে চাষিকে তার খরচের দিকটা দেখতে হবে, এবার তারপরে তার আয়ের দিকটা বিবেচনা করতে হবে। এবার খরচটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফিক্সড কস্ট, মানে যেগুলো এককালীন খরচা, মানে কোথায় যে কাউ শেডটা বা খাটালটা কোথায় হবে, গরু কিনতে কত টাকা লাগবে, বা এই রিলেটেড যে খরচাগুলো, সেগুলো হচ্ছে ফিক্সড কস্ট। আর একটা কস্ট কি না, সেটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট মানে এটা পরিবর্তনশীল কস্ট। কি কি পরিবর্তন হবে না, ফিডের কস্ট, যেগুলো গবাদি পশুর খাদ্য, তার আজকে একরকম দাম, কালকে আরেক রকম দাম, এগুলো পরিবর্তন হবে। লেবারের মজুরি, ভেটেরিনারির যে খরচাগুলো, যেমন হচ্ছে ভ্যাকসিনেশনের খরচ, আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের খরচ, ডিওয়ার্মিং এর খরচ ইত্যাদি নানা রকম খরচ আছে, পাশাপাশি মিসলেনিয়াস যে খরচাগুলো। তাহলে এই ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্ট গুলোকে আমরা যদি একসাথে যোগ করি, তাহলে আমরা খরচাটা পাবো। পাশাপাশি কতটা দুধ পাওয়া যাচ্ছে তার ইলটা, আর সেটা বাজারে যে দামে বিক্রি করছি, সেটা সমবায়ে কত দাম আমাকে দিচ্ছে সেটাও হতে পারে, বা চাষি নিজে যদি বাজারে সেই দামটাও হতে পারে। তাহলে সেইটাকে আমি বার করছি, সেটা হচ্ছে রিটার্ন। ঠিক আছে, তাহলে এই রিটার্ন আর কস্ট এই দুটোকে আমরা যদি বিয়োগ করি, রিটার্ন থেকে কস্টকে যদি আমরা বিয়োগ করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে লাভ। চাষি দেখবে চাষির লাভ কিসে হচ্ছে, যেটাতে লাভ হবে সে সেটাতে বিক্রি করবে। এবার সমবায় যদি চাষির দুধ দেয়, তাহলে সেখানে তার বাড়তি কতগুলো লাভ থাকে। যেমন চাষি যদি সারা বছর ধরে দুধ দেয় সমবায়ে, তাহলে সেই ক্ষেত্রে ইনসেনটিভ পায়, লয়ালটি ইনসেনটিভ, এটা চাষির লাভ। সমবায়ের মোটামুটি একটা ভেটেরিনারি টিম থাকে, যদি গবাদি পশু অসুস্থ হয় তারা তাহলে 200 টাকা বা একটা মিনিমাম একটা টাকার বিনিময়ে চিকিৎসা করে, সেখানে সমস্ত কিছু কস্ট গুলো ইনক্লুডেড হয়ে যায় চিকিৎসা সংক্রান্ত। পাশাপাশি যেগুলো অনেক সমবায়, যেমন আমুলের মতো সমবায়গুলো, তাদের ক্যাটেল ফুড থাকে, সেই ক্যাটেল ফুড গুলোর বাজারে যে দাম, তার থেকে সমবায়ে যে সমস্ত চাষিরা দুধ দেন তার থেকে কম দামে কিনতে পারেন। তাহলে চাষিকে এই সমস্ত বিষয়গুলোকে দেখতে হবে, এগুলোকে মাথায় রাখতে হবে, এই কস্ট গুলোকে। যদি লাভের অঙ্ক বেশি হয়, চাষি অবশ্যই সমবায়ে দুধ দেবে। যদি নিজের ক্ষেত্রে নিজে বিক্রি করলে সুবিধা হয়, লাভ বেশি হয়, চাষি সেটাই করবে। প্রথম কথা চাষিকে অ্যানালিসিসটা করতে হবে। আচ্ছা, তাহলে আমরা অনেক ক্ষেত্রে শুনি যে ভ্যালু অ্যাডেড যে প্রোডাক্ট গুলো থাকে, সেক্ষেত্রে তারা লাভটা বেশি পান। যেমন আমরা যদি সরাসরি দুধ বিক্রি না করে দুধ থেকে যদি ছানা তৈরি করে বিক্রি করি বা ছানার সন্দেশ বিক্রি করি, সেক্ষেত্রে লাভটা বেশি হবে, তাই তো? একদম একদম। মানে ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট কোনগুলো? ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট মানে হচ্ছে সেই সমস্ত পণ্যগুলো
যাদের বাজার মূল্য অরিজিনাল যে পণ্য, যেটা মূল পণ্য, তার থেকে বেশি। যেমন 1 লিটার দুধ যদি আমি বাজারে বিক্রি করি, আপনি একদম ঠিক বলেছেন, যদি 1 লিটার দুধ আমি বাজারে বিক্রি করি আমি দাম পাবো 60 টাকা। যদি সেখানে আমি 1 লিটার লস্যি বাজারে বিক্রি করি তার দাম হবে 80 থেকে 90 টাকা, সরাসরি 20 টাকা আমার অ্যাড হলো। এটা হচ্ছে ভ্যালু অ্যাড। এবার যদি আমি সেইখান থেকে, অথচ কিন্তু লস্যি তৈরি করতে আমার যে এমন কিছু বেশি খরচা হচ্ছে তা নয়, শুধু আমি কিছু ব্যাকটেরিয়াল কালচার নিচ্ছি, যা ফিক্সড কস্ট ছিল সেই একই ফিক্সড কস্ট, কিন্তু লাভের অঙ্কটা বেশি। আবার পনির তৈরি করতে গেলে মোটামুটি এখন ধরুন 200 পনিরের দাম ওই 90 টাকার কাছাকাছি, তাহলে 1 কেজির দাম হচ্ছে 450 টাকা মতো, তাহলে সেখানেও লাভ বেশি। আবার আমি যদি ঘি তৈরি করতে যাই তাহলে সেখানে আরো বেশি লাভ পাওয়া যাবে। তাহলে এইগুলো মোটামুটি ছোটখাটো বিনিয়োগে এই লাভের সম্ভাবনা আছে। এবার আমি যদি আইসক্রিম তৈরি করতে চাই, বা আমি যদি চিজ তৈরি করতে চাই, হোয়ে পাউডার তৈরি করতে চাই, তাহলে আমার লাভের অঙ্ক আরো অনেকটা বেশি। কিন্তু সেই ক্ষেত্রে সমস্যা হলো আমাকে বিনিয়োগ বেশি করতে হবে, ইনভেস্টমেন্টটা আমার বেশি করতে হবে। আমার ফার্ম সেটআপ, প্রপার ম্যানেজমেন্ট, একটা বিশাল বড় জিনিস, একটা বড় ইনফ্রাস্ট্রাকচার দরকার। কাজে ছোট ক্ষেত্রেও লাভ থাকবে, বড় ক্ষেত্রেও লাভ থাকবে। আচ্ছা, তাহলে আপনি বলছেন যে এই যে ভ্যালু অ্যাডেড যে প্রোডাক্ট, এগুলো উৎপাদন করাটা সত্যি সত্যি লাভজনক, তাই তো? একদম। আচ্ছা। মানে শুধু দুধ বাজারে বিক্রি করলে অতটা লাভ হবে না, কিন্তু আমি যদি দুগ্ধজাত পণ্যগুলো বাজারে বিক্রি করি সেই ক্ষেত্রে চাষি কিন্তু অনেকটা বেশি লাভ পাবেন। আচ্ছা আচ্ছা, তাহলে কি আমাদের যে সমস্ত প্রাণীপালক বন্ধুরা রয়েছেন তারা কি এই দুগ্ধজাত পণ্য যে উৎপাদন করবেন, যদি একরকম করেন সেটা বেশি ভালো, নাকি একসঙ্গে যদি অনেক রকম করেন সেক্ষেত্রে তার লাভটা বেশি হবে? আচ্ছা, আমাদের অর্থনীতি, আমি অর্থনীতি ছাত্রী, অর্থনীতির একটা বেসিক কথা হচ্ছে যে যদি আমার পোর্টফোলিও ডাইভার্সিফাইড হয় তাহলে রিটার্ন বেশি হবে। পোর্টফোলিও ডাইভার্সিফাইড হয় মানে আমি যদি ফিক্সড ডিপোজিটে টাকা রাখি আমি একটা রিটার্ন পাবো, আমি যদি ফিক্সড ডিপোজিটের সাথে মিউচুয়াল ফান্ডে টাকা রাখি আমি আরেকটু বেশি টাকা পাবো। ঠিক একই জিনিস এই ব্যবসার ক্ষেত্রে একদম সত্যি। যদি একজন চাষি এক রকমের পণ্য উৎপাদন করেন, যদি পনির তৈরি করেন বা ঘি তৈরি করেন, তাহলে তিনি একটা রিটার্ন পাবেন। কিন্তু যদি তিনি আরো যদি পনির তৈরি করেন, লস্যি তৈরি করেন, খোয়া তৈরি করেন, ঘি তৈরি করেন, তাহলে এই 4টে প্রোডাক্ট থেকে, 4টে পণ্য থেকে উনি অনেকটা বেশি লাভ পাবেন। শুধু তাই নয়, ওনার যে ওয়েস্টটা হবে সেই ওয়েস্টটাকেও তিনি ম্যানেজ করতে পারবেন। কাজেই সবসময় একের অধিক পণ্য তৈরি করলে চাষির লাভ বেশি হবে। আচ্ছা, তাহলে যদি একজন চাষি স্মল স্কেলে এইসব ভ্যালু অ্যাডেড পণ্য উৎপাদন করতে চান সেক্ষেত্রে লাভ কিরকম হতে পারে? আচ্ছা, তাহলে তো একটু অঙ্কে আসা যাক আর কি। হ্যাঁ হ্যাঁ, মানে মোটামুটি যা যা জিনিসপত্র, ধরুন কেমন আমাদের ইনভেস্ট করতে হবে, কেমন লাভ পাবো। ধরুন একজন চাষি, যেরকম আমি বললাম যে একজন চাষি যদি অনেকগুলো পণ্য তৈরি করেন তাহলে লাভ বেশি হবে। ধরুন উনি চাইলেন লস্যি, পনির, দই, ঘি এই 4টে জিনিস বানাবেন, ঠিক আছে? এবার তাহলে মোটামুটি ফিক্সড কস্ট এই 4টে জিনিসের জন্য একই। কি কি লাগবে ফিক্সড কস্ট? একটা জায়গা লাগবে, একটা পরিকাঠামো, একটা পরিকাঠামো একটা সেট আপ করতে হবে, কিছু বাসনপত্র লাগবে, বেসিক কিছু জিনিস লাগবে। এই খরচাটা 4টের জন্য একই। কেবল আলাদা কি হবে না, ভেরিয়েবল কস্ট গুলো। যেমন হচ্ছে ধরুন লস্যির ক্ষেত্রে কালচার, ঘিয়ের জন্য লাগবে ক্রিম, পনিরের জন্য লাগবে সাইট্রিক অ্যাসিড। এইগুলো হচ্ছে কস্ট গুলো চেঞ্জ হবে। ধরুন একটা লস্যিরই উদাহরণ দিই। একটা 10 লিটার দুধ আছে, চাষি চাইলেন 5 লিটার বাজারে এমনি বিক্রি করবেন আর 5 লিটার লস্যি বানাবেন। 5 লিটার লস্যি মানে 5 লিটার দুধের লস্যি মানে সেটা যদি খুব ভালো কোয়ালিটির আমি লস্যি বানাতে চাই তাহলে সেটা 7.5 লিটার লস্যি তৈরি হবে। আমি 2.5 লিটার জল মেশাতে পারি। মোটামুটি আমরা যে বাজারে লস্যিগুলো খাই ওটাতে 50-50 থাকে আর কি, জল আর দুধ। তাহলে যদি তাহলে সেই ক্ষেত্রে যদি 7.5 লিটারের লস্যি হয় তাহলে সেই ক্ষেত্রে দুধ বিক্রি করলে বোধহয় চাষি পাচ্ছে ওই 30-35 টাকা লিটারে বোধহয় সমবায়কে দিতে হয়, সেখানে 150 টাকা, সেখানে এখানে পাচ্ছে হচ্ছে 563 টাকা মতো। আর যদি এবার কি কি হবে, যদি একজন চাষি ধরুন 50 লিটার তার কাছে দুধ আছে,
50 লিটার দুধ থেকে তিনি 100 লিটার লস্যি তৈরি করবেন। তাহলে সেই ক্ষেত্রে তার যে কস্ট গুলো লাগবে, ফিক্সড কস্ট তার অলরেডি, তার ল্যান্ড, লেবার এগুলো সমস্ত ফিক্সড আছেই। লেবারটা ফিক্সড নয়, ল্যান্ড ফিক্সড বা আনুষঙ্গিক জিনিসপত্রগুলো ফিক্সড। অপারেশন যে কস্ট গুলো, অপারেশনাল কস্ট গুলো মানে ভেরিয়েবল কস্ট গুলো, তার মধ্যে দুধ আছে, কালচার আছে। কালচারে যেমন ভীষণ কম দাম, বোধহয় দিনে 10 টাকার কাছাকাছি, তাও অনেক সময় পড়ে না। পেকটিন লাগবে, চিনি লাগবে, প্যাকেজিং মেটেরিয়াল লাগবে, যে ল্যাবে টেস্ট হবে যে গুণগত মান কেমন, সেই ল্যাবের জন্য খুব কম, অন্তত 5 টাকা কম লাগে। বা দুগ্ধজাত যে কোনো জিনিস তৈরি করার পরে সেটাকে আর কি ক্লিন করতে হয়, স্যানিটাইজ করতে হয়, তার জন্য ওই 3-4 টাকা মতো খরচা হবে। এছাড়া লাগবে হচ্ছে লেবার কস্ট, ইলেকট্রিসিটি, গ্যাস। এগুলো করে মোটামুটি দেখা যাবে মানে প্রত্যেক মাসে খুব কম করে হলেও যা খরচ হচ্ছে তার 50% লাভ হচ্ছে, তার মানে তার থেকে 50% বেশি লাভ হচ্ছে। এটা শুধুমাত্র লস্যির ক্ষেত্রে। এই একই রকম হিসেব আমরা পনিরের ক্ষেত্রে করতে পারি, খোয়ার ক্ষেত্রে করতে পারি, ঘিয়ের ক্ষেত্রে করতে পারি। তাহলে দেখা যাবে লাভের অঙ্কটা কোনো ক্ষেত্রে মানে অনেক মানে হিসেব করে দেখা যায় যে লোকসান আমরা খুব একটা দেখতে পাই না, বরং আমরা লাভটাই দেখতে পাই। তাহলে এই পণ্যগুলো যদি, এই 4টে পণ্যই যদি কেউ তৈরি করেন তাহলে লাভ হবে। 4টে জায়গায় যদি কেউ 3টে তৈরি করেন সেখানেও লাভ হবে। হ্যাঁ, লাভের রকম ফের হবে, কিন্তু লাভ হবে। আচ্ছা, তো তাহলে এবারে আমরা কোন প্রশ্নে আসবো? একটু যদি মাঝারি কেউ করতে চান, তাই তো? একদম ছোট থেকে একটু মাঝারি ভাবে যদি ব্যবসাটাকে করতে চাই আমরা, সেক্ষেত্রে আমাদের কেমন বিনিয়োগ করা লাগে এবং কিভাবে সেই বিনিয়োগের যে আর্থিক সহযোগিতা ব্যাংক থেকে সেটা কিভাবে করা যায় বা লোন কিভাবে করানো যেতে পারে সেটা একটু বলেন। আচ্ছা, যদি কোনো মাঝারি বা ছোট চাষি সে যদি লোন নিতে চায় তাহলে প্রচুর মানে সরকারি সব রকমের সহযোগিতা আর কি আছে এই মুহূর্তে। লোনের অ্যামাউন্ট মোটামুটি একজন চাষি ধরুন 50,000 টাকা মিনিমাম লোন পেতে পারেন এবং ম্যাক্সিমাম লোন পেতে পারেন 50 লক্ষ টাকা। এবং যেগুলো বড় লোন সেগুলো হচ্ছে সবই শর্ত সাপেক্ষে হয়। সাধারণত ইন্টারেস্ট রেট ভ্যারি করে হচ্ছে 8.5 থেকে 12.5 মধ্যে। আর লোনগুলো মোটামুটি 3 থেকে 7 বছরের মধ্যে রিপে করতে হয়। কারা কারা লোন পেতে পারেন? সাধারণ যারা দুগ্ধ চাষী তারা পেতে পারেন, যারা মিল্ক প্রডিউসার তারা পেতে পারেন, যারা এন্টারপ্রেনিয়র বা উদ্যোগপতি তারাও পেতে পারেন, যারা এমএসএমই তে কাজ করেন, ডেয়ারি প্রসেসিং এর সঙ্গে যুক্ত, প্যাকেজিং এর সঙ্গে যুক্ত, মার্কেটিং এর সঙ্গে যুক্ত, তারা পেতে পারেন। ব্যবসার টার্নওভার 10 থেকে 50 লক্ষ টাকা হলেই এই লোন পাওয়া সম্ভব। সমস্ত কমার্শিয়াল ব্যাংকে এমএসএমই যে লোনগুলো, সেখানে এই ডেয়ারি সেক্টরে লোন পাওয়া যায়, ডেয়ারি লোন পাওয়া যায়। পাশাপাশি আছে মুদ্রা লোন, তারপরে হচ্ছে ক্রেডিট গ্যারেন্টি ফান্ড স্কিম। এইগুলোতে প্রচুর চাষি লোন নিচ্ছেন, তারা ছোট চাষিও লোন নিচ্ছেন, মাঝারি চাষিও লোন নিচ্ছেন, বড় চাষিও লোন নিচ্ছেন। তো এইভাবে ব্যবসা করা যেতে পারে আর কি। আচ্ছা, তাহলে কি তারা সরাসরি ব্যাংকের সাথে যোগাযোগ করবেন নাকি অন্য কোনো মাধ্যম রয়েছে, বা এগুলো কি আপনাদের প্রশিক্ষণের সময় তাদেরকে বুঝিয়ে বলে দেওয়া হয়? একদম, সব থেকে ভালো হচ্ছে যে তারা যদি ব্যাংকে যোগাযোগ করেন, তারা একসঙ্গে ব্যাংকে দলবদ্ধভাবে ব্যাংকে যোগাযোগ করতে পারেন বা এককভাবেও ব্যাংকে যোগাযোগ করতে পারে। তো যোগাযোগ এইভাবে তারা লোন পেতে পারেন আর কি। আর চাষিকে এই লোনগুলো পেতে হলে প্রথমে আগে কতগুলো জিনিসকে মাথায় রাখতে হবে। প্রথমে তাকে নিজের কস্ট বেনিফিট অ্যানালিসিসটা করে নিতে হবে, যে আমি ব্যবসাটাকে কতটা বড় ঠিক করতে চাইছি, আমি কি কি জিনিস করতে চাইছি। এটা হচ্ছে চাষির প্রথম কাজ, তাকে এটাকে পয়েন্ট আউট করতে হবে, পরিকল্পনা করে নিতে হবে, পরিকল্পনাটা করতে হবে। এবার তারপরে দেখতে হবে যে তিনি উপযুক্ত কিনা। যে ক্রাইটেরিয়া গুলো বললাম, যে সাধারণ দুগ্ধ চাষী, মিল্ক প্রডিউসার সবাই পেতে পারে, মানে এই ক্রাইটেরিয়াতে মোটামুটি সবাই ফিট করে যান যে তারা লোন পেতে পারেন। তারপর দেখতে হবে ব্যাংকের কাছে গিয়ে যে তাকে কি কি বন্ধক রাখতে হবে, কি কি সাবসিডি পাওয়া যাবে। এগুলো ব্যাংক মানে বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়, সেগুলো চাষিকে বা যিনি লোন নিতে যাচ্ছেন তাকে দেখতে হবে। তারপর একটা বিজনেস প্ল্যান জমা দিতে হবে, লাইসেন্স, রেজিস্ট্রেশন এইগুলোর ব্যবস্থার বিষয়টাও তাকে দেখতে হবে। এই বিজনেস প্ল্যানটা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ, মানে এইটা যেন একদম ঠিকঠাক যথাযথ হয়
যাতে ব্যাংক লোনটা দিতে পারে, সেরকম একটা তৈরি করতে হবে। জিনিসটা বুঝতে পারছি। আমাদের বিজনেস প্ল্যান হয়ে গেল। তো এবারে আমরা যে বিভিন্ন রকমের একটা শব্দ শুনি যে ডেয়ারি ফিনটেক বা ডেয়ারি স্টার্ট আপ, এই ব্যাপারটা ঠিক কি? মানে বেশ কয়েক বছর ধরে তো শোনা যাচ্ছে এই কথাগুলি। স্টার্ট আপ মানে ব্যাপারটা ঠিক কিভাবে শুরু করবো আমরা? আচ্ছা, হ্যাঁ, এগুলো একদম মানে কয়েক বছর ধরে, করোনার আগে এবং করোনার পর থেকে আমরা এগুলো শুনছি। স্টার্টআপ মানে কি? স্টার্টআপ মানে হলো উদ্ভাবনী শক্তির মাধ্যমে নতুন কিছু, নতুন আইডিয়া বাজারে শুরু করা। বা ডেয়ারি সেক্টরে ওই একই জিনিস, যে নতুন কিছু শুরু করা। এবার নতুন কি শুরু করা, যেমন এই মুহূর্তে ভারতবর্ষের কয়েকটা মানে খুব যে পপুলার যে স্টার্টআপ, ডেয়ারি স্টার্টআপ, তার মধ্যে একটা হচ্ছে হ্যাপি মিল্ক, একটা হচ্ছে কান্ট্রি ডিলাইট। ছোট করে একটা গল্প বলি এই হ্যাপি মিল্কটা। হ্যাপি মিল্ক কর্ণাটকের একটা কাছাকাছি একটা ফার্ম। এখানে কি, এখানে শুরু থেকে শেষ অবধি, শুরু থেকে মানে একদম প্রাণী প্রতিপালন থেকে একদম বাজার, মানে যখন পণ্য বাজারে বিক্রি হয়, পুরোটা একই শেডে করা হয়। এবং এদের মোটোটাই হচ্ছে অর্গানিক ফার্মিং, অর্থাৎ আমরা গরুকে যা খাওয়াবো, ক্যাটেলকে যা খাওয়াবো সেটা অর্গানিক হবে, কোনো ম্যানুয়াল লোকজন থাকবে না যাতে কন্টামিনেশন এড়ানো যায়, সমস্তটাই মেশিন করবে। এবং ওখানে নাকি ওই যে খাটালগুলো, সেইখানে ওই কৃষ্ণের যে মাসির আওয়াজ সেইটা নাকি 24 ঘন্টা বাজে। কেন বাজে না, তারা বলেন যে এটাতে নাকি হ্যাপি হরমোন সিক্রিয়েটেড হবে, তো এই জন্য সারাদিন ওইটা বাজতেই থাকে। এবং এই যে তারা যে জিনিসপত্রগুলো পান, মানে দুধ, দই, পনির ছাড়াও যে বাকি যে জিনিসপত্রগুলো পান, সেগুলোকেও বাজারে বিক্রি করেন। এবং তারা পুরো প্রসেসটাকেই বলেন যে অর্গানিক ফার্মিং। এবং এই দুধগুলো যখন বাজারে বিক্রি হয়, সেগুলো নর্মাল দুধের কয়েক গুণ দাম বেশি। এবং তার একটা বেশ ভালো কাস্টমার বেসও আছে, মোটামুটি আরবান যে জায়গাগুলো, শহরতলিতে বেশ ভালো এর কাস্টমার বেস। এটা হচ্ছে হ্যাপি মিল্ক। কান্ট্রি ডিলাইট কি, একটা অ্যাপের মাধ্যমে আপনি অর্ডার দিলেন, আপনার মানে কোনো দোকানে পাবেন না, দুধ বাড়িতে চলে এলো। এরকম ভাবে ব্যবসাগুলো করা হয়। এগুলোকে এরা ইনোভেটিভ আইডিয়া বলে বাজারে এখন প্রতিষ্ঠিত করছে। খানিকটা অবশ্যই ইনোভেটিভ। আরেকটা হচ্ছে ফিনটেক, ডেয়ারি ফিনটেক। ফিনটেক এমনি কথাটার মানে হচ্ছে ফিনান্সিয়াল টেকনোলজি, মানে যে কোম্পানিগুলো ফিনান্সিয়াল মানে টেকনোলজিকে ব্যবহার করে ফিনান্সিয়াল সার্ভিস কনজিউমারের কাছে পৌঁছে দেয়। আচ্ছা, সেটা হচ্ছে ফিনটেক কোম্পানি। এবার এই মুহূর্তে ভারতবর্ষের অন্যতম কোম্পানি হচ্ছে ডিজি বৃদ্ধি, এবং এই কোম্পানিটা বেশ জনপ্রিয় হয়েছে। আপাতত এটা মানে পশ্চিম ভারতে মেনলি গুজরাটেই কাজ করছে। কি করে না, একদম প্রান্তিক চাষি থেকে একদম কর্পোরেটকে, ডেয়ারি কর্পোরেটকে একদম এক জায়গাতে নিয়ে আসছে। মানে চাষি একটা জায়গাতে বিএমসিতে এসে দুধ দিল, সেখান থেকে সে যে দাম পেল, তারপর ক্যাটল ফিড কেনা, ভেটেনারি ইনফ্রাস্ট্রাকচার, সেইগুলো দেখা থেকে দুধের কোয়ালিটি, প্রকিউরমেন্ট ম্যানেজ করা, ইন্ডাস্ট্রিতে কোন প্ল্যান্টে কতটা দুধ যাবে, কিভাবে কি কি প্রোডাক্ট তৈরি হবে, এইগুলোকে এরা মানে দেখাশোনা করছে। তো এটা এখন আপাতত বেশ ভালোই কাজ করছে। তো কিন্তু এটা এখন শুধুমাত্র পশ্চিম ভারতেই আছে, এখন আমাদের এই দিকে আসেনি আর কি। এখন শুনবেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এ বিষয়ের উপর গান। পরিশুদ্ধ হলে দুগ্ধ পুষ্টিকর গুণমান, পরিশুদ্ধ হলে দুগ্ধ পুষ্টিকর গুণমান, কৃষক বন্ধু হবে সমৃদ্ধ, হবে অর্থবান, করো দুগ্ধ উৎপাদন, দুগ্ধ জাত নানান। পরিশুদ্ধ হলে দুগ্ধ পুষ্টিকর গুণমান। বিশ্বে যত দুগ্ধ তার 25% ভারতে। বিশ্বে যত
অপেক্ষা দুগ্ধজাত লাভজনক অধিক, তাই তো দুগ্ধজাত শিল্প হচ্ছে দিগ্বিদিক। দুগ্ধ অপেক্ষা দুগ্ধজাত লাভজনক অধিক, তাই তো দুগ্ধজাত শিল্প হচ্ছে দিগ্বিদিক, হচ্ছে দিগ্বিদিক। ব্যক্তিগত ফার্ম কর কিংবা সমবায়, খরচ খরচা বাদ দিলেও হবে অনেক আয়। ব্যক্তিগত ফার্ম কর কিংবা সমবায়, খরচ খরচা বাদ দিলেও হবে অনেক আয়। দধিঘৃত ছানা পনির, দুধে হরেক মিষ্টি, ক্ষীর মোয়া আইসক্রিম, সকলে কতই সৃষ্টি। দধিঘৃত ছানা পনির, দুধে হরেক মিষ্টি, ক্ষীর মোয়া আইসক্রিম, চকোলেট কতই সৃষ্টি। অর্গানিক ফার্মিং দুগ্ধের অতি উচ্চমান, অর্গানিক ফার্মিং দুগ্ধের অতি উচ্চমান করে দুগ্ধ দুগ্ধজাত অর্থ নীতি স্বাস্থ্যবান করে। দুধ দুগ্ধজাত অর্থ নীতি স্বাস্থ্যবান। কৃষক বন্ধু হবে সমৃদ্ধ, হবে অর্থবান। কৃষক বন্ধু হবে সমৃদ্ধ, হবে অর্থবান। পরিশুদ্ধ হলে দুগ্ধ পুষ্টিকর গুণমান। কৃষক বন্ধু হবে সমৃদ্ধ, হবে অর্থবান। করো দুগ্ধ উৎপাদন, দুগ্ধজাত নানান। পরিশুদ্ধ হলে দুগ্ধ পুষ্টিকর গুণমান। পরিশুদ্ধ হলে দুগ্ধ পুষ্টিকর গুণমান। কৃষক বন্ধু হবে সমৃদ্ধ, হবে অর্থবান। করো দুগ্ধ উৎপাদন, দুগ্ধজাত নানান। করো দুগ্ধ উৎপাদন, দুগ্ধজাত নানান। এতক্ষণ শুনলেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এ বিষয়ের উপর গান। নতুন যে স্টার্ট আপের যে ধারণাটা আপনি দিলেন, তো এখানে যে কোম্পানি যেগুলো যারা কাজ করবেন তাদের সঙ্গে মানে কিভাবে চুক্তি হয়, মানে কিভাবে কাজগুলো করতে হয়? মেনলি স্টার্ট আপ হচ্ছে খুব মানে ছোট সংখ্যক লেবার লাগে, খুব কম সংখ্যক লেবার লাগে। এগুলো হচ্ছে মূলত টেকনোলজি এবং টেকনোলজি ক্যাপিটাল ইন্টেন্সিভ, অর্থাৎ বেশি পরিমাণে ক্যাপিটাল লাগবে, কম লেবার লাগবে। এবার কারণ মোটামুটি ভবিষ্যৎটা টেকনোলজি নির্ভর, তো এরা সেরকম ভাবে টেকনোলজিকেই আর কি ব্যবহার করে। সেই ক্ষেত্রে চাষির যে খুব লাভ হবে তা কিন্তু নয়। চাষি যদি উদ্ভাবন করেন তাহলে তিনি উদ্ভাবনী লোন পেতে পারেন, ব্যাংক থেকে স্টার্ট আপের লোন পেতে পারেন। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টার্ট আপকে প্রমোট করার জন্য বেশ কিছু পলিসি নিয়েছে। চাষি যদি উদ্ভাবন করতে না পারেন, দরকার নেই উদ্ভাবন করার, তিনি নর্মাল যে বিজনেস প্রসেস আছে, নর্মাল যে ব্যবসা, সেইভাবেই তিনি লোন পেতে পারেন। কারণ স্টার্ট আপ ভালো, নিঃসন্দেহে ভালো, কিন্তু পরিসংখ্যান বলছে যে
ভারতবর্ষের স্টার্টআপ কিন্তু এখনো অবধি খুব সফল তা কিন্তু নয়। বহু স্টার্টআপ এসছে 2014, 15, 16, 17 এবং তারা মানে মোটামুটি কোভিড পিরিয়ডে অনেক স্টার্টআপ কিন্তু মুখ থুবড়ে পড়ে গেছে। যেগুলো আগে ভালো কাজ করছিল সেগুলো এখন ভালো কাজ করছে না, এরকম হতেই মানে হচ্ছে আর কি। কাজেই স্টার্টআপ যে একটা মানে ব্যবসার অল্টারনেটিভ স্টার্টআপ একদমই নয়। চাষি যেমন ব্যবসা করছেন করুন, তিনি ট্র্যাডিশনাল প্রোডাক্ট উৎপন্ন করতে চাইছেন করুন। যদি ব্যবসা মানে ট্র্যাডিশনাল প্রোডাক্ট উৎপন্ন করে কনফিডেন্স পান যে না আমি আরো নতুন প্রোডাক্ট তৈরি করতে পারবো, তখন আইসক্রিমের দিকে যেতে পারেন, আইসক্রিমের প্রফিট অনেক বেশি। চিজ তৈরি করতে পারেন, যদিও সেটআপটা বড় লাগবে, তো ছোট থেকেই তো বড় হওয়া যায়। তাহলে প্রথমে ছোট থেকে শুরু করুন, তারপর আস্তে আস্তে বড়তে যাওয়া যেতেই পারে। আচ্ছা আচ্ছা, তো আমরা তো অনুষ্ঠান অনেকটা এগিয়ে গেছি, আমাদের অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করতে হবে। তার আগে যদি একটু বলেন যে এই কোম্পানিগুলোর যে যে সম্ভাবনা এবং চাষিরা যে উপকৃত হচ্ছেন এই কোম্পানিগুলো থেকে, এটা মানে কতটা ভবিষ্যৎ রয়েছে? ভবিষ্যৎ হচ্ছে টেকনোলজি নির্ভর, হুম এ ব্যাপারে কোনো মানে দ্বিমত নেই। হুম কারণ মোটামুটি যেভাবে এআই আসছে এবং যেভাবে আমরা উন্নত হচ্ছি, হুম সেই ক্ষেত্রে টেকনোলজি ছাড়া কোনো গতি নেই। এবং এই কোম্পানিগুলো যত বেশি উদ্ভাবন করবে, এবং ভারতবর্ষের যে ডেয়ারি সেক্টর হুম সেটা যেহেতু মানে কয়েক কোটি মানুষকে নিয়ে, এবং বেশিরভাগ ক্ষেত্রে কি হয় যে আমাদের কৃষি ব্যবস্থায় বাড়ির যারা পুরুষ তারা মাঠের কাজগুলো করতে চলে যান, এবং যারা বাড়িতে থাকেন যে মহিলারা, তারাই মূলত পশুপালনের সঙ্গে যুক্ত থাকেন। তারা ঘর বাড়ির কাজ দেখেন এবং পশুপালন এসে কাজগুলো করেন, এবং তারাই এই দুগ্ধজাত পণ্য উৎপাদন করেন। কাজে একটা জিনিস হয়, আমাদের দেশে ইউনিফর্মিটিটার খুব অভাব। মানে এক এক রাজ্যে মানে পশ্চিমবঙ্গের বাইরেই আপনি দেখবেন আরেক রকমের দুগ্ধ উৎপাদন। যদি আপনি উড়িষ্যার দিকে যান, সেখানে দেখবেন দুগ্ধ উৎপাদন বা দুগ্ধের কোয়ালিটিটা আলাদা হয়ে গেল। কাজে এরকম একটা ডাইভার্সিফাইড মানে দেশে যেটা দরকার সেটা হচ্ছে ইউনিফর্মিটিটা। যদি টেকনোলজিকে ব্যবহার করে, যদি স্টার্টআপ গুলোকে ব্যবহার করে ইউনিফর্মিটি আনা যায় মিল্ক প্রোডাকশনে বা কোয়ালিটি অফ মিল্ক প্রোডাক্ট যেগুলো তৈরি হচ্ছে, তাহলে ভীষণ ভালো। কিন্তু স্টার্টআপ চলছে চলুক, তার সঙ্গে চাষি তার ব্যবসাও যেন চালিয়ে যায় যেরকম ভাবে সে এতদিন ব্যবসা চালিয়ে আসছে। তাহলে কি হবে, দুদিক থেকেই সম্ভাবনা থেকে যাচ্ছে। তাহলে আমরা আজকে অনুষ্ঠান শুনছিলাম ভারতবর্ষের দুগ্ধ ও দুগ্ধজাত পণ্যের অর্থনীতি এবং ভবিষ্যৎ সম্ভাবনা। তো আপনি কি আরো কিছু বলতে চান অল্প কিছু সময়ের মধ্যে? না, সেরকম তো আর কিছু বলতে চাই না। তবে মোটামুটি আমার একটাই বলার উদ্দেশ্য যে আরো বেশি চাষি যেন তারা যেন এই ব্যবসায় এগিয়ে আসেন। ব্যবসায় এগিয়ে আসা মানে শুধুমাত্র দুধ তৈরি করলাম, সেটাকে বিক্রি করলাম সমবায় বা নিজে, তা নয়। দুধ তৈরি করুন, তার পাশাপাশি দুগ্ধ জাতীয় পদার্থগুলোও তৈরি করুন, এবং যত বেশি মহিলা আরো বেশি এই সেক্টরে আসবেন, এই সেক্টরে ডেভেলপমেন্ট তত বেশি হবে। এবং পাশাপাশি যে বৈষম্য সমস্যা বা আনুষঙ্গিক যে সমস্যাগুলো, এম্পাওয়ারমেন্ট, ওমেন এম্পাওয়ারমেন্ট জেনারেট হবে। কাজেই মহিলারা এগিয়ে আসুন, আরো বেশি ব্যবসায় মন দিন। বেশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। নমস্কার। ধন্যবাদ আপনাকেও। শ্রোতা বন্ধুরা, আমরা এতক্ষণ শুনছিলাম ভারতবর্ষের দুগ্ধ ও দুগ্ধজাত পণ্যের অর্থনীতি এবং ভবিষ্যৎ সম্ভাবনা। আর এই বিষয়ে আলোচনা করছিলেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের দুগ্ধ প্রযুক্তি অনুষদের সহকারী অধ্যাপক ডক্টর রেশমা সিনহা রায়। গ্রাম বাংলার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান।